হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। সেটা হচ্ছে বামপন্থার বিকাশে এম.এন. রায়ের অবদান লেখো। এটা তোমরা নোটটা দেখতে পাবে, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আমি আলোচনা শুরু করছি, অর্থাৎ নোটটা আমি পড়ে দিচ্ছি। কোশ্চেনটা আবার বলি, বামপন্থার বিকাশে এম.এন. রায়ের অবদান লেখো। এম.এন. রায় মানে মানবেন্দ্রনাথ রায়। ভারতের স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা ও অবদান সম্পর্কে বিতর্কের অন্ত নেই। তাদের দৃষ্টিভঙ্গি, মত ও পথ কঠোরভাবে সমালোচিত হয়েছে। তবে কংগ্রেসের জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস প্রমুখ প্রভাবশালী নেতা বামপন্থী আন্দোলন দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। মানবেন্দ্রনাথ রায় পরের পয়েন্টে লিখতে হবে মানবেন্দ্রনাথ রায়। ভারতে সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায়। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তাহলে এটা ছোট কোশ্চেন আসতে পারে, নরেন্দ্রনাথ ভট্টাচার্যের কী নাম, প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি কী নাম নিয়ে প্রসিদ্ধ ছিলেন, তখন বলতে হবে মানবেন্দ্রনাথ রায়। আচ্ছা, তারপরে তিনি মানবেন্দ্রনাথ রায় নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি প্রথম পূর্ব বাংলায় অনুশীলন দলের সঙ্গে যুক্ত হন। এরপর তিনি 1915 খ্রিস্টাব্দে জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন। কিছুদিন পর আমেরিকা হয়ে মেক্সিকোতে পৌঁছে সেখানে তিনি কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হন। 1920 খ্রিস্টাব্দে লেনিনের আমন্ত্রণে তিনি কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয় কংগ্রেসে যোগদান করতে সোভিয়েত ইউনিয়ন যান। লেনিনের চুক্তি খণ্ডন করে তিনি ভারতে আন্দোলন পরিচালনায় জাতীয় কংগ্রেসের সঙ্গে একত্রে আন্দোলন পরিচালনার তত্ত্ব খারিজ করে দেন। 1920 খ্রিস্টাব্দে অক্টোবরে তার নেতৃত্বে তাশখণ্ডে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। 1922 খ্রিস্টাব্দে তিনি বার্লিনে কমিউনিস্ট পার্টির সদর দপ্তর গড়ে তোলেন এবং ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স পত্রিকা প্রকাশ করেন। সেখান থেকেই তিনি ভারতীয় কমিউনিস্টদের সহায়তা ও পরামর্শ দান করেন। তার রচিত বিখ্যাত গ্রন্থ হল ইন্ডিয়া ইন ট্রানজিশন। এই সময় যে সমস্ত প্রবাসী ভারতীয় বিপ্লবী মার্ক্সবাদে আকৃষ্ট হন, তাদের মধ্যে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ দত্ত, বরকতউল্লাহর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। পরের পয়েন্ট, বামপন্থায় এম.এন. রায়ের প্রভাব। সাম্যবাদী আন্দোলনের সূচনা ভারতের বাইরে হলেও ভারতের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন ছড়িয়ে দিতে মানবেন্দ্রনাথ রায় অত্যন্ত তৎপর ছিলেন। তিনি নলিনী গুপ্ত ও শওকত ওসমানীকে ভারতীয় বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য ভারতে পাঠান। 1921 খ্রিস্টাব্দে কলকাতায় একটি কমিউনিস্ট গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। এখানে ডাঙ্গে, নিম্বকার, নাতকার্নি, দেশপান্ডে, যোগলেকার প্রমুখ নেতারা গান্ধীবাদী নেতৃত্বে হতাশ হয়ে মার্ক্সবাদের দিকে ঝোঁকেন। ভারতে কমিউনিস্ট আন্দোলনের একজন অন্যতম নেতা হলেন ডাঙ্গে। পশ্চিম ভারতের কমিউনিস্ট নেতাদের মধ্যে এই ডাঙ্গেই ছিলেন সবার আগে। 1921 খ্রিস্টাব্দে
তিনি গান্ধী বনাম লেনিন নামে ইংরাজিতে একটি বই লেখেন। তিনি অর্থাৎ ডাঙ্গে, যে বইয়ে ডাঙ্গে গান্ধীর আন্দোলন পদ্ধতির সমালোচনা করেন। তার সঙ্গে মানবেন্দ্রনাথ রায়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পরের পয়েন্ট, এম.এন. রায়ের বার্তা। 1922 খ্রিস্টাব্দে 2রা নভেম্বর মানবেন্দ্রনাথ রায় ডাঙ্গেকে একটি চিঠি লিখে আন্দোলনের পদ্ধতি সম্পর্কে তার অভিমত জানান। তিনি চান আন্দোলন পরিচালিত হবে দ্বিস্তরে। প্রথম স্তরে যে আন্দোলন পরিচালিত হবে তার চরিত্র হবে জাতীয়তাবাদী, অর্থাৎ সাম্রাজ্যবাদ বিরোধিতা হবে এর কর্মসূচি। অপর কাজটি চলবে গোপনে ও কিছুটা বেআইনি পথে। এর কাজ হবে শ্রমিক ও কৃষকদের মধ্যে সাম্যবাদী বাণী ও আদর্শ প্রচার করে বিপ্লবের জন্য তাদের তৈরি করা। বলা বাহুল্য, এই প্রস্তাব ডাঙ্গে আগেই তার সোশ্যালিস্ট পত্রিকার মাধ্যমে তুলে ধরেছিলেন। 1922 থেকে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত কমিউনিস্টরা কংগ্রেসের সমালোচনা করলেও জাতীয় আন্দোলনের মূল ধারা থেকে তারা বিচ্ছিন্ন হননি। কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে যোগদানকারী সদস্যদের মধ্যে কমিউনিস্ট কর্মসূচি প্রচারের জন্য এম.এন. রায় ইস্তাহার রচনা করতেন। পরের পয়েন্ট, বামপন্থার প্রসার। কমিউনিস্টদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি অবশ্যই সরকার সুনজরে দেখেনি। মানবেন্দ্রনাথ রায় যেসব কমিউনিস্টকে ভারতে সাম্যবাদী আদর্শ প্রচারের জন্য বা সংগঠন কার্যে নিযুক্ত করার জন্য ভারতে পাঠিয়েছিলেন, তাদের অনেকেই ভারতে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হয়। এদের পেশোয়ার চক্রান্ত মামলায় জড়িত করা হয়। মামলা চলেছিল 1922 খ্রিস্টাব্দ থেকে 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1924 খ্রিস্টাব্দের মে মাসে মুজাফফর আহমেদ ডাঙ্গে শওকত উসমানি ও নলিনী গুপ্তকে কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করে কারারুদ্ধ করা হলে কমিউনিস্ট আন্দোলন কিন্তু থমকে যায়নি। এরপরের পয়েন্ট, ভারতে প্রত্যাবর্তন। 1930 খ্রিস্টাব্দে ভারতে ফিরে মানবেন্দ্রনাথ রায় সরাসরি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। এম.এন. রায় 1930 খ্রিস্টাব্দে তৃতীয় আন্তর্জাতিক বা থার্ড ইন্টারন্যাশনাল নামে কমিউনিস্ট সম্মেলন থেকে ভারতে ফিরে একটি নতুন দল গঠনের কথা ভাবেন। বামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে কংগ্রেসের মধ্যে যেসব বামপন্থী আদর্শে বিশ্বাসী মানুষ ছিলেন তাদেরও আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন সম্মেলনে। তারপর বামপন্থী ও দক্ষিণপন্থীদের নিয়ে তিনি 1939 খ্রিস্টাব্দে গঠন করেন কংগ্রেসি র্যাডিকাল লীগ। কিন্তু বামপন্থী কংগ্রেস নেতাদের বিরোধিতায় তা বেশিদিন স্থায়ী হয়নি। অবশেষে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তিনি 1940 খ্রিস্টাব্দের ডিসেম্বরে সমমনোভাবাপন্নদের নিয়ে র্যাডিকাল ডেমোক্রেটিক দল গঠন করেন বা প্রতিষ্ঠা করেন। এই দল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনকে সমর্থন করে ভারতের সমস্ত মেহনতি সম্প্রদায়ের আস্থাভাজনে পরিণত হতে প্রয়াস চালিয়েছিল। এই উদ্দেশ্যে তার বিখ্যাত শ্রমিক সংগঠন ইন্ডিয়ান ফেডারেশন
ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার বিশ্বযুদ্ধের অনুকূলেই জনমত গঠনের চেষ্টা চালায়, তবে সর্বভারতীয় জাতীয় আন্দোলনে ও রাজনীতিতে এই দলের লক্ষণীয় ভূমিকা বিশেষ দেখা যায়নি। সবশেষে বলা যায়, একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় হয়ে আছেন। কংগ্রেসের নেতৃত্বের সাথে মতান্তর ও কংগ্রেস ত্যাগের পর তিনি তৈরি করেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। ভারতে কমিউনিস্ট ভাবধারা প্রচার এবং গোড়ার দিকে কমিউনিস্ট আন্দোলনের নীতি পদ্ধতি নির্দিষ্ট করে দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রায়। কৃষক ও শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার আন্দোলনে তাই তার অবদান অনস্বীকার্য। পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজ আসি।